দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা। গেল সপ্তাহে ঘটে যাওয়া কিছু আলোচিত ঘটনা আবারও জানান দিতে আমাদের আয়োজন সপ্তাহ জুড়ে। আমি মজুমদার জুয়েল আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সঙ্গে সপ্তাহ জুড়েতে। ৭১-এ মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করে মঙ্গলবার। এদিকে পূর্ণাঙ্গ রায় পাবার পর রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন কাদের মোল্লার আইনজীবী। সকাল ৯টা ৩৫ আদালত শুরু হয়। পরে কয়েক মিনিটে পড়া হয় আপিল বিভাগের মানবতা বিরোধী মামলার প্রথম রায়। রায়ে ৬ নম্বর অভিযোগ, ১৯৭১ সালে মিরপুরে কালাপানি লেনে হযরত আলীসহ তার স্ত্রী, পুত্র ও ২ মেয়েকে গুলি করে হত্যা করায় কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেয় আপিল বিভাগ। আমাদের প্রার্থনার পরিপ্রেক্ষিতে, আমাদের আপিলের পরিপ্রেক্ষিতে এই যাবজ্জীবন কারাদণ্ডের রায়টি বাতিল করে দিয়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সংবিধানের ৪৭ ক ধারা অনুযায়ী যারা এ ধরনের গণহত্যার সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে ১০৫ অনুচ্ছেদের সুযোগ সুবিধা বলবৎ হয় না। আর এর ফলে এই রায় চূড়ান্ত বলে জানান অ্যাটর্নি জেনারেল। রায় পরবর্তী কার্যক্রম হিসেবে তিনি জানান, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রায়ের কপি ট্রাইব্যুনালে, পরে ট্রাইব্যুনাল থেকে কারা কর্তৃপক্ষের কাছে পাঠালে কারা কর্তৃপক্ষ রায় কার্যকর করবে। যেহেতু সেখানে আর কোনো রিভিউর কোনো কথা নাই, সেই জন্য আমার অভিমত হলো যে এটাই চূড়ান্ত। তবে আসামি যদি মনে করে রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণ ভিক্ষা চাইতে পারেন। এদিকে এই রায়কে ন্যায় বিচার পরিপন্থী উল্লেখ করে রিভিউ করার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। বাংলাদেশের ইতিহাসে কেন সভ্য দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম একজন মানুষকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে যার কোনো আপিলের অধিকার নেই। সাধারণত আমাদের ২টা আপিলের অধিকার থাকে, একটা হচ্ছে ট্রায়াল কোর্ট যখন দেয় তখন হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। সুতরাং রিভিউ থাকবে না, এটা সঠিক নয়। গত ৫ই ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল ২। এরপর ১৭ই ফেব্রুয়ারি দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সমান সুযোগ রেখে আইনে সংশোধনী আনা হয়। ৩রা মার্চ কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল দায়ের করা হয়। ৪ঠা মার্চ সাজা থেকে খালাস চেয়ে কাদের মোল্লা আপিল দায়ের করেন। ১লা এপ্রিল আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। এরপর ৭ জন এমিকাস কিউরির বক্তব্য নেওয়া হয়। কাদের মোল্লার আপিল শুনানিতে ২টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানে ৭ জন এমিকাস কিউরির বক্তব্য নেওয়া হয়েছিল। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান মামলার এমিকাস কিউরিরা। এই বিচার যে রায়, এটা জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে খুবই তাৎপর্যপূর্ণ। ব্যক্তিগতভাবে মনে করি রিভিউ করার স্কোপ আছে। যে কোনো রিভিউ না করার তো কোনো ল নেই। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া, সৈয়দ মাহমুদ হোসেন ও এইচএম শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চে এই রায় ঘোষণা করা হয়। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ৬ নম্বর অভিযোগে ৫ জন বিচারপতির ৪ জনের মতের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেয় আপিল বিভাগ, আর একজন বিচারপতি দেন যাবজ্জীবন। এদিকে এই রায় ঘোষণার প্রতিবাদে সারা দেশে বুধ এবং বৃহস্পতিবার টানা ৪৮ ঘন্টার হরতাল পালন করে জামায়াত। দেশে বিভিন্ন স্থানে হরতালে ঘটে বিচ্ছিন্ন সংঘর্ষ, এতে ঘটে হতাহতের ঘটনাও। মেহেরপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৮ জামায়াত শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে দেলোয়ার হোসেন নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওসি সহ ৫ পুলিশ সদস্য আহত হন। সিরাজগঞ্জের শিয়ালকোল এলাকায় অটোরিকশা হামলা চালায় পিকেটাররা। সে সময় মাসুদ নামে এক যাত্রী গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। রাজশাহী মির্জাপুরে হরতাল বিরোধী মিছিল শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগের উপর বোমা হামলা চালায় ছাত্র শিবির। পরে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ৫ জনকে। এর মধ্যে মেহেদী হাসান নামে একজনের হাতের রগ কেটে দিয়েছে শিবির কর্মীরা। সিলেটের সুবিদ বাজার এলাকায় জামাত শিবির মিছিল শেষে গাড়ি ভাঙচুর করলে পুলিশ বাধা দেয়। সে সময় হরতালকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
বগুড়া শহরের পিটিআই মোড়ে ঝটিকা মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করে শিবির কর্মীরা। পরে বিভিন্ন রাস্তায় আগুন দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। জয়পুরহাটের বাস স্ট্যান্ড এলাকায় কর্তব্যরত পুলিশদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় জামাত শিবির কর্মীরা। সাতক্ষীরার কদমতলায় রাস্তা অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে হরতাল সমর্থকরা। পরে গাছ ফেলে পুলিশের পথরোধ করার চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। এছাড়া আলিপুর এলাকায় একটি ট্রাক ভাঙচুর করে পিকেটাররা। চট্টগ্রামের কদমতলী এলাকায় মিছিল করেছে জামাত শিবির কর্মীরা। সে সময় রাস্তায় আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে তারা। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়ায় সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। সে সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে হরতাল সমর্থকরা পালিয়ে যায়। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একটি বাসে আগুন দেয় হরতালকারীরা। সে সময় চালক আগুনে পুড়ে যায়। ভোরে শিরৈল ও হরিয়ান বাইপাস সড়কে পিকেটিং করে ছাত্র শিবির কর্মীরা। সে সময় বিজিবির একটি গাড়ি লক্ষ্য করে হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা। বরিশাল নগরীর সিএনবি রোডে সিটি বাস ডিপোতে আগুন দেয় ছাত্র শিবির কর্মীরা। সে সময় 3টি বাসে আগুন ধরিয়ে দেয় হরতালকারীরা। রাজধানী ঢাকার শাহজাদপুর, বাবুবাজার, পান্থপথ, যাত্রাবাড়ি, খিলগাঁও, সদরঘাটে হরতালের সমর্থনে মিছিল করে সমর্থকরা। পরে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টাও করে তারা। হরতাল সমর্থকদের প্রতিহত করতে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নাশকতা ঠেকাতে র্যাব ও পুলিশের সতর্ক উপস্থিতি রয়েছে রাজধানীর সব গুরুত্বপূর্ণ পয়েন্টে। আগামীতে 18 দলীয় জোট ক্ষমতায় গেলে জঙ্গি, দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত আলোকিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধী দলীয় নেতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। সরকার, বিরোধী দল এবং সাংবাদিকদের মুখ বন্ধ করতে বিভিন্ন কালা আইন করছে বলে অভিযোগ করেন বেগম জিয়া। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের কর্মসূচি অনুযায়ী উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে রংপুরের পর রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানান স্থানীয় 18 দলীয় জোটের নেতাকর্মীরা। বর্তমান সরকারের বিভিন্ন দুর্নীতির কথা উল্লেখ করে বেগম জিয়া বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে সবাইকে নিয়ে ভিন্ন ধারা সরকার গঠন করা হবে। আমি যে বলেছি নতুন ধারার সরকার, সেই সরকার হবে নতুন ধরনের সরকার হবে। বিএনপি এবং 18 দলীয় জোট ক্ষমতা আসলে সুন্দর, সমৃদ্ধ এবং আলোকিত বাংলাদেশ হবে। অন্ধকার নয়, আলোকিত বাংলাদেশ হবে, সমৃদ্ধ বাংলাদেশ হবে। স্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করেছে বলে অভিযোগ করেন তিনি। এই সরকার ক্ষমতায় এসেছে দেশের মানুষের মঙ্গল করার জন্য নয়, দেশের উন্নতি করার জন্য নয়, ক্ষমতাতে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য, লুটপাট করার জন্য এবং দেশকে একটি তাবেদার রাষ্ট্র বানাবার জন্য ক্ষমতায় বসেছে। নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালে 25 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন বিরোধী দলীয় নেতা। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তিনি। যত কালাকানুনি করুক, আমরা বলেছি 25 অক্টোবরের পর থেকে আমরা নতুন ভাবে আমাদের কর্মসূচি দেব। এই সরকার যত চেষ্টাই করুক না কেন, তাকে ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। জনসভায় দাবি আদায়ের জন্য নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বেগম জিয়া। দেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। বিরোধী দলীয় নেতা যত চেষ্টাই করুক না কেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাংলার মাটিতে কার্যকর হবেই। সিলেটের গোলাপগঞ্জে জনসভায় এই অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেছেন, যে কোনো মূল্যে আগামী জাতীয় নির্বাচন হবে, নির্বাচন বানচাল করার সাধ্য বিএনপি নেত্রীর নেই। সিলেট সফরে গিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের পর দুপুরে জালালাবাদ ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর 17তম পদাতিক ডিভিশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর যান গোলাপগঞ্জের এমসি একাডেমি মাঠে। সেখানে জনসভায় প্রধানমন্ত্রী বলেন যে যুদ্ধাপরাধীরা 71-এ লাখো মানুষ হত্যা করেছে, বিএনপি নেত্রী তাদের বাঁচাতে চান।
বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, এ চেষ্টায় লাভ হবে না, যুদ্ধাপরাধীর বিচারের রায় এই বাংলায় কার্যকর হবেই। বিএনপি নেত্রী তাদের বাঁচাতে চান, তাদের মন্ত্রী বানিয়েছিলেন, জিয়াউর রহমানও বানিয়েছিল, তিনিও বানিয়েছেন। কাজী আমরা আগে বলবো, যতই চেষ্টা করেন এই বিচার বন্ধ করতে পারেন নাই, ইনশাআল্লাহ বন্ধ করতে পারবেন না। এই বিচারের রায় বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ কার্যকরী হবেই হবে। নির্বাচন কমিশন নিয়ে বেগম জিয়ার সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই কমিশন সবার সঙ্গে আলোচনার ভিত্তিতেই গঠিত, এই সমালোচনার কোনো ভিত্তি নেই। এছাড়া বিরোধী দলীয় নেতা গণতন্ত্র ধ্বংস করতে চান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সাধ্য নেই আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার। যে কোনো মূল্যে এই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে, ওই বিএনপি নেত্রীর সাধ্য নাই তিনি নির্বাচন বানচাল করে, আমরা তা হতে দেব না। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন কিনা হাত তুলে ওয়াদা করে। এরই সঙ্গে বিডিআর বিদ্রোহে বিরোধী দলীয় নেতার সম্পৃক্ত থাকার অভিযোগ করার পাশাপাশি বেগম জিয়া আইন ও বিচারের মুখোমুখি হতে ভয় পান বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরছি খুব শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সপ্তাহ জুড়ে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। অবশেষে বহুল আলোচিত হলমার্কের অর্থ কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদনের চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার কমিশনের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান দুদক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে তদন্ত প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেছেন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান। একটা ফোর্স ডকুমেন্ট সৃষ্টি করে বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করে প্রায় ৩,৫৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা ১১টি মামলায় মোট ২৫ জনকে আসামি করে হলমার্ক কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদনের চার্জশিট দেওয়ার অনুমোদন দিয়েছে দুদক। চার্জশিটে হলমার্কের তানভীর মাহমুদ সহ অস্তিত্বহীন কিছু প্রতিষ্ঠানের মালিককে যারা এই অর্থ লোপাটে সহায়তা করেছেন তাদেরকেও আসামি করা হয়েছে। তবে সোনালী ব্যাংকের এমডি সহ অন্যান্য কর্মকর্তাদের আসামি করা হলেও বাদ দেওয়া হয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যদের। আমরা যাদেরকে অভিযুক্ত করেছি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে আমরা তথ্য প্রমাণ পেয়েছি যে হ্যাঁ, তারা এই স্ক্যামের সঙ্গে সম্পূর্ণরূপে জড়িত। এই টাইপের লেনদেনের সাথে বোর্ড কোনো মতোই সম্পৃক্ত নয়। সুতরাং এই বোর্ডের কাছে কখনোই এই বিষয়গুলি প্লেস করা হয় নাই। দুদকের তদন্ত কর্মকর্তারা সত্য উদ্ঘাটনে সক্ষম হয়েছে বলে মন্তব্য দুদক চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামানের। রিপোর্টটা আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, আমরা সন্তুষ্ট যে তারা প্রতিবেদন দিয়েছে, এতে কোনো রকমের ত্রুটি আমরা পাইনি, যার ফলে আমরা কমিশন থেকে আজ অনুমোদন দিয়েছি এই মামলায়। এদিকে ৪০০ কোটি টাকার জ্বালানি তেল আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জিএম সহ ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর থানায় ৩টি মামলা করেছে দুদক। জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আব্দুস সুবহানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থার প্রধান সমন্বয়ক। গেল বছরের এপ্রিলে জামায়াত নেতা আব্দুস সুবহানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শনিবার সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান জানান, সুবহানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 9টি অভিযোগ পাওয়া গেছে। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে তিনি পাকিস্তান আর্মিদের সাথে অপহরণ, হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী অপরাধের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে আমাদের তদন্তে প্রতীয়মান হয়। যে 1971 সালের মৌলানা আব্দুস সুবহানের মানবতা বিরোধী অপরাধ সংক্রান্তে তদন্ত শুরু করেছি আমরা 15/4, সমাপ্ত করেছি 12/9, সাক্ষীর সংখ্যা 43 জন। তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক জানান, মুক্তিযুদ্ধের সময় মাওলানা সুবহান পাবনা জেলার বিভিন্ন থানায় পাকিস্তানি আর্মি ও রাজাকারদের নিয়ে গণহত্যা, নির্যাতন ও লুটপাট ঘটিয়েছে। গত বছরের 20 সেপ্টেম্বর পাবনার একটি ফৌজদারি মামলায় পুলিশ সুবহানকে গ্রেফতার করে। 23 সেপ্টেম্বর ট্রাইব্যুনাল সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখার নির্দেশ দেন। এবারে গেল সপ্তাহের আরো কিছু ঘটনার খবর জানিয়ে দেই নানান সংবাদে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হবে এ আশঙ্কায় নির্দলীয় সরকার ব্যবস্থা নিজেদের স্বার্থে সংবিধান থেকে বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
একতরফা নির্বাচনে 18 দলীয় জোট অংশ নেবে না উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। 25 অক্টোবরের পর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 18 দলীয় জোটের আন্দোলন চূড়ান্ত রূপ নেবে বলে ঘোষণা দেন বেগম জিয়া। আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে স্বাধীনতা বিরোধী শক্তি মুছে ফেলা হবে বলে মন্তব্য করে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার টাঙ্গাইলের মধুপুরে এক সমাবেশে তিনি একথা বলেন। পরে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে তিনি বলেন, বিরোধী দলীয় নেত্রী জামায়াতকে ওয়াদা করেছেন ফের ক্ষমতায় আসলে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেয়া হবে। কারো অনৈক্য বা মতভেদের কারণে 16 কোটি মানুষের অধিকার জলাঞ্জলি দেয়া যায় না বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনীতির ঘোরপাকে দেশে সংকট সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি। তবে এ ব্যবস্থা নিরসনে সকল দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন দরকার বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। সংসদ বহাল রেখে সংবিধান অনুসারে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সুস্পষ্ট জানিয়েছেন সরকার দলীয় সাংসদরা। আর স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফা নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাই নির্বাচনকালীন সরকার নিয়ে দুই নেত্রীকে সমঝোতায় আসার অনুরোধ করেন তিনি। রোববার জাতীয় সংসদের 19তম ও সম্ভাব্য শেষ অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্ন উত্তর পর্ব শেষে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক অনির্ধারিত আলোচনায় তারা এসব কথা বলেন। বাংলাদেশ ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবরকে ভিত্তিহীন বললেন ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর মহাপরিচালক সুভাষ যোশী। 5 দিনব্যাপী বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বিএসএফ মহাপরিচালক বলেন, সীমান্তে ড্রোন মোতায়েনের কোনো পরিকল্পনা ভারত সরকারের নেই। এছাড়া ফেলানী হত্যা মামলার ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার এমন মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, ইসি মেরুদণ্ড সোজা করেই কাজ করছে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ভোলার জেলেদের জন্য জলদস্যুদের কাছে সর্বস্ব হারানো নিত্য নৈমিত্তিক ঘটনা। তবে বিশেষ প্রতীকের পতাকাবাহী ট্রলারগুলো রক্ষা পায় নির্দিষ্ট অঙ্কের চাঁদার বিনিময়ে, যার সঙ্গে জড়িত স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বাররা। আর এসব থেকে জেলেদের রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ অসহায় জেলেদের। নদী আর সাগরের মোহনায় যুদ্ধ করে যারা বেঁচে আছেন, সেই জেলেদের জীবনে স্থায়ী অভিশাপ হয়ে আছে জলদস্যুদের আক্রমণ। জলদস্যুদের নির্মমতায় মাঝে মধ্যে জীবনটাই দিয়ে দিতে হয় অনেক জেলেকে। টাকা চাই 1 লাখ, 1.5 লাখ, 50,000, এমন এমন সময় আছে টাকা রাখিয়া ওই লোকের ফিডে মাইদের করিয়া খেলিয়া ফাটে দেয়। এত কাওয়ারে গাছের লাগা বানিয়ে দেয়, আর কাওয়ারে কি সাজে দেয়। এই সমস্ত নৌকা নিলে 60-70,000 টাকা দিতে হয়, রোডি নিলে 30,000 টাকা। দ্বীপ জেলা ভোলার প্রায় সব মাছ ধরার ট্রলারেই দেখা যায় এমন বিশেষ চিহ্ন আঁকা পতাকা। এগুলো জলদস্যুদের বিভিন্ন গ্রুপকে নির্দেশ করে, আর তাদের মধ্যে রয়েছে স্থানীয় অনেক জনপ্রতিনিধিও। বিল্লাল স্যার ওদের মাছ দিলে একটু নৌকাটা কম ধরে আর জায়গায় তোরাই ফেলে, হেরা ফালে আবার এরা সারায়, এও কামে তো এটা ব্যবসা বাণিজ্য করে ওরা। এই হিসাবে কি ডাইতেরা আমাদের একটু আশ্রয় দেয়, ওই পতাকাটা দেখলে ডাকাত চাপে না। জলদস্যুতা নির্মূলে সহযোগিতার বদলে পুলিশের ঘুষ নেওয়ার অভিযোগই বেশি, জানালেন জেলেরা। ডাইত মনে করেন যদি হেরা ধরিয়া সাজা দেয় তো আস্তে আস্তে কমে যায়, ওরা থানাত গেলে আর হয় আশ্রয়। অগরে নেতা তারা দেয় সারিয়া হেরা ডিউটি দেয়নি, হে করে ওই থানাত যে কইলে কয় আমরা ডিউটি দেই, ওদিকে আমরা পুলিশই দেই না গাঙ্গ। তবে জেলা পুলিশ সুপার জানালেন, জলদস্যুতা রোধে তাদের সীমাবদ্ধ ক্ষমতার কথা। অভিযান চালাতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে, যেমন প্রবল ঢেউ সহ্য করার মতো সেরকম নৌযান নেই। আমরা বিভিন্ন নৌযান ধার করে তারপরে এটা অভিযান চালাই। কোস্টগার্ড তো আসলে অন্য ভিন্ন একটা সংস্থা, তাদের আলাদা তাদের প্রোগ্রাম অনুযায়ী চলে। এই ক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। কিন্তু জেলেদের এই জীবন সংগ্রামের শেষ কোথায়, তার উত্তর দেবে কে? দর্শক, অনুষ্ঠানটি কেমন লাগছে জানিয়ে চিঠি লিখতে পারেন সপ্তাহ জুড়ে 21 টেলিভিশন 10 কারওয়ান বাজার ঢাকা 1215 এই ঠিকানায়। এছাড়া ইমেল করুন sjure@21-tv.com এই ঠিকানায়। দর্শক, সপ্তাহ জুড়ে আজকের আয়োজন এই পর্যন্তই। প্রতি সপ্তাহে ঘটছে অনেক ঘটনা, কিন্তু সব ঘটনা এখানে তুলে ধরা সম্ভব হয় না। বাছাই করা কিছু আলোচিত ঘটনা নিয়ে আমরা সাজাই এই অনুষ্ঠানটি। সেরকমই আরো খবর নিয়ে আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন 21-এর পর্দায়।